সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টার হেলথ কেয়ার অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জগদীপ। দর্শক, মলদ্বারে যে কোনো জটিলতা হলে আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ ব্যক্তিরাই সামাজিক হীনমন্যতা কিংবা লোকলজ্জায় ভোগেন। তবে মলদ্বারের কোনো ব্যাধিকে প্রকাশ্যে না নিয়ে আসায় সেটি কতটুকু জটিলতার কারণ হতে পারে এবং প্রকাশ্যে আনাটা কতটুকু জরুরি। এবং আজ আমরা কথা বলবো মলদ্বারের অন্যতম একটি ব্যাধি পাইলস নিয়ে। পাইলসের চিকিৎসায় আমরা কতটুকু এগিয়ে রয়েছি। দর্শকের সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ব্যথাবিহীন লেজার অপারেশন। এবং এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। উপস্থিত আছেন বাংলাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার এস.এম.এ. ইরফান। দর্শক, মলদ্বারের যে কোনো রোগের সর্বাধুনিক চিকিৎসার জন্য ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টারে যোগাযোগ করতে হলে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন নাম্বার কিংবা ঠিকানার মাধ্যমে যোগাযোগ করুন। চলে আসবো আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, মলদ্বারে যে কোনো ব্যাধি হলে আমরা ধরেই নেই আমার পাইলস হয়েছে। মলদ্বারে যে কোনো জটিলতা মানে কি আসলেই পাইলস, এবং আমরা কখন বুঝবো পাইলস রোগটিতে ভুগছি? ধন্যবাদ। আসলে এটি একটি কমন মানুষের ধারণা যে পায়ুপথের রোগ মানে পাইলস। আসলে পায়ুপথে আরও অনেক ধরনের রোগ হতে পারে এবং এই জন্যই এটা একটা আলাদা সাবজেক্টই কোলোরেক্টাল সার্জারি। পাইলস, অ্যানাল ফিশার, অ্যানাল ফিস্টুলা, তারপর হচ্ছে আপনার রেক্টাল প্রলাপস, ক্যান্সার, প্রক্টাইটিস, আলসারেটিভ কোলাইটিস, এগুলো সবই কিন্তু পায়ুপথের রোগ। এবং মজার বিষয় হচ্ছে এই রোগগুলা যে সিমটমগুলা, লক্ষণগুলা, এগুলো ওভারল্যাপিং, অর্থাৎ একটার সাথে একটার অনেকগুলো মিল আছে, যার ফলে আসলে মানুষ অনেক সময় কনফিউজড হয়ে যায় এবং স্বাভাবিকভাবে মানুষের এত কিছু জানার কথা না, পায়ুপথে কোনো সমস্যা হলেই তারা মনে করে যে আসলে পাইলস। তবে একজন যখন পায়ুপথের যে কোনো সমস্যা হবে তখন অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তার জানা উচিত যে আসলে রোগটা কী। একদমই তাই। এবং এই যে আমরা যাচ্ছি না চিকিৎসকের কাছে, নানা ধরনের অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছি এবং দেখা যায় যে পাইলস রোগ ভেবে হয়তোবা মলদ্বারের অন্য কোনো জটিলতার চিকিৎসা করে এসেছে, কিন্তু পাইলসের অনেকগুলো স্টেজ পার হয়ে গিয়েছে, তখন প্রাথমিক অবস্থায় আসেনি। এই বিষয়গুলো নিয়ে আমরা সচেতন করব আমাদের আয়োজনের মাধ্যমে। কিন্তু স্যার, শুরুতে একটু জানতে চাই যে পাইলস বলতে আসলে কি বুঝি আমরা? ধন্যবাদ। পাইলস আসলে পায়ুপথের একটি রোগ। আমাদের সারা শরীরে যেমন রক্তনালী আছে, পায়ুপথেও রক্তনালী আছে। সেই রক্তনালীগুলো যখন কোনো কারণে, মানে ইটস এ ডিজিজ, কোনো কারণে যদি ফুলে যায় এবং যখন আমরা মল ত্যাগ করি তখন এটার উপর যখন চাপ প্রয়োগ হয়, যখন মলের ত্যাগের সময়, তখন এটা ছিঁড়ে গিয়ে ব্লিডিং হয়, এটাকে আমরা পাইলস বলি। এটার বিভিন্ন ধরনের স্টেজ আছে, স্টেজগুলোর উপরে লক্ষণগুলো আসলে ডিপেন্ড করে আর কি। নিশ্চয়ই। এবং মলদ্বারে কি রক্ত যাওয়া পাইলসের করে বহিঃপ্রকাশ কিনা, বহিঃপ্রকাশগুলো কিভাবে হতে পারে? ধন্যবাদ। আসলে রক্ত পাইলসে যেতে পারে, যাবেই এমন কোনো কথা নেই, যেতে পারে। আর আরও অনেকগুলো কারণে কিন্তু রক্ত যেতে পারে, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন অ্যানাল ফিশার, এখানে যদি পলিপ হয়, এখানে যদি ক্যান্সার হয়, এসবগুলোতে কিন্তু রক্ত যেতে পারে। পাইলসের লক্ষণগুলো কি? পাইলসের লক্ষণগুলোকে আমরা স্টেজ হিসেবে ভাগ করি আসলে। যেমন ধরেন আমরা পাইলসকে ভাগ করি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এভাবে। স্টেজ 1-এ লক্ষণ হবে যে পাইলসের শুধুমাত্র রক্ত যাবে। দেখা যাবে যে রোগী খুব ভালো, কোনো সমস্যা নেই, হঠাৎ করে টয়লেট করার সময় খেয়াল করলেন যে সেখানে ব্লাড, মানে আমরা যেটাকে বলি টাটকা রক্ত। এই টাটকা রক্ত এটা ফোটায় ফোটায় যেতে পারে, এটা চিরচির করে প্রচুর পরিমাণে যেতে পারে, অথবা মলের সাথে লেগেও যেতে পারে। রোগী যখন অনেক সময় কোনো লক্ষণ বুঝে না, হঠাৎ করে রক্ত দেখে খুব বেশি হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। প্রাথমিক পর্যায়ের মানে ফার্স্ট স্টেজে পাইলসের রক্ত যাওয়া ছাড়া সাধারণত আর কোনো লক্ষণ থাকে না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে পাইলসে কিন্তু সাধারণত আনকমপ্লিকেটেড পাইলসে কোনো ব্যথা হবে না। তো সুতরাং যখন পায়ুপথে যদি ব্যথা হয় তাহলে বুঝতে হবে এটা হয় এর সাথে অ্যাসোসিয়েটেড আদার ডিজিজ আছে, অথবা এটা অন্য কোনো রোগ, পাইলস নয়।
আচ্ছা, তো সুতরাং এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। দ্বিতীয় পর্যায়ের পাইলসে একটা স্ফীতি বা একটা ফুলা পায়ুপথের ভিতর থেকে টয়লেট যখন রুগী করবেন তখন এটা বের হয়ে আসবে, আবার এটা চলে যাবে। তৃতীয় পর্যায়ে সেটা বাইরে থাকবে, সহজে যাবে না। রুগী নানা প্রক্রিয়ায়, অর্থাৎ ধরুন হাত দিয়ে ঠেলে অথবা একটু নড়াচড়া করে অথবা হাঁটাহাঁটি করে বা শুয়ে থেকে আস্তে আস্তে এটা ভিতরে নিয়ে যান। আর চতুর্থ পর্যায়ে এটা কিন্তু বাইরেই থাকবে, এটা ভিতরে যাবে না। এর সাথে রক্ত যেতেও পারে, নাও যেতে পারে কিন্তু, হ্যাঁ, কারণ অনেক সময় যে উপরের মিউকোজাটা শক্ত হয়ে রক্ত নাও যেতে পারে। আর এর সাথে অনেক সময় ডিসচার্জ হয়, একটু চুলকানি হয়, এবং যখন এটা স্ফীতিটা বাইরে থাকে অথবা অনেক বড় বের হয়ে আসে তখন কিছুটা ব্যথা করতে পারে। সাধারণত তীব্র ব্যথা যদি পাইলসে হয় তাহলে এটা কিন্তু আমরা মনে করি যেখানে কোনো জটিলতা হয়ে গেছে, যেমন ধরনের এখানে গ্যাংগ্রিন বা নেক্রোসিস এই টাইপের কোনো কিছু হয়ে গেছে, জটিলতা হয়ে গেছে। সাধারণত এই জন্য পাইলসে কিন্তু ব্যথা হবে না। তো এই যে স্যার বিভিন্ন স্টেজগুলো শুনলাম, এবং প্রাথমিক স্টেজে খুব কম মানুষই কিন্তু আসে আমরা লক্ষ্য করি, এবং এটা খুব স্বাভাবিক। আমাদের দেশে তো এইসব ব্যাপারে সচেতনতা খুবই কম। আমাদের দেশের লোক দুটো কারণে আসে না। নাম্বার ওয়ান কারণ হচ্ছে ধরেন সচেতনতা নাই যে কি হলো, কি সমস্যা বা কী। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ভীতি, যে ডাক্তার সাহেবের কাছে গেলে বা শুনেছে যে পাইলস ভালো হয় না বা পাইলসের অপারেশন করে দিলে যে পায়ুপথের তীব্র ব্যথা, হ্যান ত্যান, এত কষ্ট, এইসব কারণে সহজে প্রাথমিক পর্যায়ে অথবা আমরা বলতে পারি যে বাধ্য না হলে রুগীরা ডাক্তারের কাছে আসে না। একদমই। এবং এই যে আসছে না, পরবর্তীতে জটিলতার মাত্রা কতখানি ভয়াবহ, এবং এই যে জটিলতাগুলো হচ্ছে সেগুলো থেকে আসলে প্রাথমিক অবস্থায় আসলে কতটুকু রিকভারি করা সম্ভব, এবং লাস্ট স্টেজে বা ফোর্থ বা থার্ড স্টেজে এসে যখন আপনাদের শরণাপন্ন হয় তখন আসলে ভয়াবহতার মাত্রা কত, আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে স্যার আলোচনা করব। তবে সময় হচ্ছে একটু ছোট্ট বিরতি নেবার। দর্শক, পায়ুপথের যে কোনো রোগের সর্বাধুনিক চিকিৎসার জন্য ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টারে যোগাযোগ করতে হলে স্ক্রলে দেখানো নাম্বার কিংবা ঠিকানায় যোগাযোগ করুন। চলে আসবো আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে কি উপসর্গের মাধ্যমে একজন ব্যক্তি বুঝবেন, একটু জানতে চাই এ ধরনের উপসর্গগুলি নিয়ে যখন আপনাদের শরণাপন্ন হয় আসলে সুনির্দিষ্টকরণ করেন কি করে? সাধারণত পাইলস নির্ণয়ের জন্য খুব বড়সড় পরীক্ষার প্রয়োজন হয় না। আমরা লক্ষণ দেখে তারপর পায়ুপথে কিছু পরীক্ষা করে, এর মধ্যে ছোট্ট একটা পরীক্ষা আমরা চেম্বারেই করি, সেই পরীক্ষাটার নাম হচ্ছে প্রক্টোস্কোপি। এই পরীক্ষার মাধ্যমে সাধারণত আমরা ডায়াগনোসিস করতে পারি পাইলস এবং তার স্টেজগুলো। আর অনেকে বলেন যে কোলোনোস্কোপি, এখন খুব মানুষ এখন এই শব্দটা শুনেছে, করতে হয় কিনা বা কোলোনোস্কোপি লাগে কিনা। এরকমও হয়েছে যে রুগী আমাকে বলেছে যে উনি কোলোনোস্কোপি না করে কিভাবে ডায়াগনোসিস করলো। পাইলস ডায়াগনোসিসের জন্য কোলোনোস্কোপি বা অন্য কোনো পরীক্ষার কোনো প্রয়োজন নেই। এটা প্রক্টোস্কোপি এবং পায়ুপথ আমরা যে এক্সামিনেশন করি আমাদের চেম্বারে, তাতেই আমরা ডায়াগনোসিস করতে পারি। হ্যাঁ, আমাদের সামটাইমস কোলোনোস্কোপি করতে হয়। এটাকে আমরা বলি টু এক্সক্লুড আদার ডিজিজ। বিশেষ করে আমরা যখন সন্দেহ করি যে রুগীর অন্য কোনো রোগও সাথে থাকতে পারে। দেখা যায় যে এরকম হয়েছে যে পাইলস ছিল, সাথে ক্যান্সারও ছিল। এর পাইলসের অপারেশন করে দিয়েছে ডাক্তার এবং রুগী দুজনে মনে করলো যে রুগী ভালো হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে রুগী ক্যান্সারে মারা গেছে। তো সুতরাং দিস আর দ্য প্যাথেটিক থিংস। যেগুলো অ্যাভয়েড করার জন্য কতগুলো গাইডলাইন আছে কোলোনোস্কোপি করার জন্য। তো সেই প্রয়োজন পড়লে আমরা কোলোনোস্কোপি করি অন্য রোগ ডায়াগনোসিসের জন্য, কিন্তু পাইলস ডায়াগনোসিসের জন্য বড় সড়ো কোনো পরীক্ষার প্রয়োজন পড়ে না। তো প্রক্টোস্কোপির মাধ্যমে এবং ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে সুনির্দিষ্টকরণ করেন। যখন তা সুনির্দিষ্ট হয়ে যায় আসলে কোন স্টেজে রয়েছে বা তিনি পাইলস রোগটিতে ভুগছেন, আক্রান্ত, তখন চিকিৎসা পদ্ধতি কি হবে? মানুষ তো অনেক অপারেশনের প্রতি একটা ভীতগ্রস্ততা রয়েছে, এবং সকলে কিন্তু ধরেই নেন যে পাইলস হয়েছে, কোলোরেক্টাল সার্জনের কাছে যাওয়া মানেই তিনি আমাকে এখনই অপারেশন করার পরামর্শ দেবেন। এই ভয়ের জায়গা থেকে কিন্তু অনেকে আসতে চায় না। আপনার বলার কি রয়েছে? ধন্যবাদ। আসলে কথাটা ঠিক। ডাক্তারের কাছে গেলে অপারেশনের কথা বলে দেন। বলে দেওয়ার কারণ দুটো। এক নম্বর কারণ হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই রুগীরা যখন আসে তখন অপারেশন ছাড়া আসলে আর কোনো বিকল্প থাকে না। এটা এমন একটা স্টেজে আসছে যে তাকে অপারেশন করতেই হয়।
দ্বিতীয় আরেকটি কারণ যে অপারেশন করার, সেটি হচ্ছে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে পাইলসের সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড আদার ডিজিজও থাকে। অনেক সময় এখানে অ্যানাল ফিশার থাকে, অনেক সময় অ্যানাল স্টেনোসিস থাকে, এবং অনেক রুগী আসেন বিভিন্ন ধরনের চিকিৎসা করে, বিশেষ করে কবিরাজি চিকিৎসা হ্যানত্যান, এগুলো করার ফলে পায়ে পথে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়ে যায়। সুতরাং এই জাতীয় কমপ্লিকেশন যখন হবে, অথবা এই অ্যাসোসিয়েটেড ডিজিজ যখন থাকবে, অথবা পাইলসের স্টেজ যদি স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 হয়, তাহলে অবশ্যই এখানে সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। স্টেজ 1-এ এবং আর্লি স্টেজ 2-তে সাধারণত আমরা সার্জারি করি না। আমরা সেটা অনেকগুলো আদার মেজার্স আছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ বলতে বোঝাচ্ছি রুগীর খাদ্যাভ্যাসের পরিবর্তন, লাইফস্টাইল মডিফিকেশন, বাওয়েল হ্যাবিট রেগুলারাইজেশন, হ্যাঁ, এইগুলো দিয়ে যদি ওনার সব কিছু ঠিক থাকে এবং সাথে কিছু হ্যামোরিফ জাতীয় ওষুধ দেওয়ার ফলে তিনি ভালো থাকতে পারেন। ভালো হবেন সেটা বলা যায় না, ভালো থাকতে পারেন। আসলে পাইলসটা হয় অনেকগুলো কারণে, তার মধ্যে সবচেয়ে কমন কারণ হচ্ছে আমাদের স্ট্রাকচার, অ্যানাল ক্যানেলের স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার যার অ্যাবনর্মাল থাকবে তার আলটিমেটলি রোগটা বাড়বেই। তো সেক্ষেত্রে তিনি যদি খুব সতর্ক থাকেন, যে বাউল হ্যাবিট রেগুলার রাখেন বা আদার্স, তাহলে হয়তো তার এটা আর বাড়বে না। কিন্তু যখন এটা স্টেজ 2-তে চলে আসে, অর্থাৎ জিনিসটা বের হয়ে আসে, এটা রোগীর জন্য একটা খুব সমস্যা। রক্ত যায়, শরীর রক্তশূন্য হয়ে যায়, ব্যথা করে, এবং আলটিমেটলি এটা স্টেজটা প্রগ্রেস করে 3rd, 4th স্টেজে চলে যায়, অথবা ইভেন গ্যাংগ্রিনাস পচন ধরে যায়। তো সুতরাং এটা ওই পর্যায়ে যাওয়ার আগে অপারেশন করে ফেলাটাই ভালো, কারণ জটিলতার মধ্যে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ জটিলতার চিকিৎসা যেমন জটিল, এর আউটকামও খারাপ। তো সুতরাং আমরা চাই যে জটিলতা মুক্ত পাইলসের অপারেশন করে রুগীকে ভালো করে দেওয়ার। এর জন্য আমরা অপারেশনে যাই। অপারেশনের জন্য রুগীদের ডেফিনিট ভীতি আছে। ভীতি থাকার কারণ হচ্ছে আমাদের দীর্ঘকাল ধরে, মানে 100 বর্ষ ধরে পাইলসের যে চিকিৎসাটা চলে আসছিল, সেই চিকিৎসাটার নাম হচ্ছে হেমোরয়েডেক্টমি, অর্থাৎ পাইলসটাকে কেটে ফেলা। এই কেটে ফেলাটা একটা রোগীর জন্য একটা পেইনফুল ব্যাপার, কারণ পায়ুপথ এমনি খুবই সেন্সিটিভ একটা জায়গা, যেখানে প্রচুর নার্ভ এন্ডিং আছে এবং প্রচুর জীবাণু আছে। যখন এখানে কাটা হয়, এখানে ইনফেকশন, ব্যথা, এই দুটো জিনিসই খুব বেশি হয়। এই পাইলসটা যখন হেমোরয়েডেক্টমির পর দেখা যায় যে ভালো হতে অনেক দিন সময় লাগে। রুগীকে হয়তো 1 মাস পর্যন্ত গরম পানিতে বসা বা সেখানে মলম দেওয়া ইত্যাদি, এগুলো রুগীর জন্য খুবই বেদনাদায়ক ব্যাপার। হয়তো রুগী দেখেছেন যে তার বাবা বা অন্য কোনো একজনের এরকম হেমোরয়েডেক্টমি অপারেশন হয়েছে, আগে কষ্ট পেয়েছেন, এই ভয়ে ডাক্তারের কাছে আসতে চান না। এরপর আরেকটা স্টেজে আসলো আরেকটি অপারেশন, সেটার নাম হচ্ছে লঙ্গ অপারেশন অথবা স্টেপল হেমোরয়েডেক্টমি। একটা মেশিনের মাধ্যমে অপারেশনটা করা হয়। এটি এখন বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়, কিন্তু আমি ওটাও করি না। আমি দীর্ঘ 15-20 বছর এটা করেছি। এখন আমি যে স্টেজ যেটা করি সেটা একেবারেই ব্যথামুক্ত, কাটাছিঁড়াবিহীন লেজার অপারেশন, যেখানে কোনো রকম কাটাছিঁড়া তো নাই, কোনো ব্যথাও নাই, কোনো ক্ষত, কোনো শিলায় বা কোনো এগুলো কিছু কিন্তু এই লেজার সার্জারিতে নেই। তো এই লেজার সার্জারি অনেকেই করেন, কিন্তু আমি 100% পেশেন্ট লেজার সার্জারিতে করি। অর্থাৎ, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সব ধরনের পাইলস, যেমন ধরেন 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি, সব ধরনের পাইলস আমি লেজারের মাধ্যমে করি। এই লেজার, এখন আপনি প্রশ্ন করতে পারেন লেজার বিষয়টা কি? স্যার, লেজার সম্পর্কে অনেক কিছু জানার আছে। আমরা তো এত বছর ধরে লঙ্গ অপারেশনের সাথে অভ্যস্ত, আমরা অনেকেই জানি, এবং পালসের সাথে কম বেশি যারা রিলেটেড তারা কিন্তু প্রত্যেকে জানে লঙ্গ অপারেশন কি। কিন্তু লেজার যে নতুন এসেছে সেটি আপনার হাসপাতালে হচ্ছে, ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টারে হচ্ছে, এই তথ্যগুলো জানার আছে, জানবো আমরা। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। পায়ুপথের যে কোনো রোগের সর্বাধুনিক চিকিৎসার জন্য ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টারে যোগাযোগ করতে হলে স্ক্রলে দেখানো নাম্বারে যোগাযোগ কিংবা ঠিকানায় অংশগ্রহণ করতে পারেন। স্যার, বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে লেজার এবং লঙ্গ অপারেশন সম্পর্কে। আমরা কিন্তু অনেকে লেজার সম্পর্কে জানি না, একটু জানতে চাই আসলে লেজার অপারেশন বলতে কি বুঝি? আসলে লেজার শব্দটা এমনি তো খুব প্রিয় একটি শব্দ, যেমন স্কিনে বা বিভিন্ন কসমেটিক সার্জারিতে লেজার প্রয়োগ করা হয়, বলা হয়।
মেয়েদের সৌন্দর্য বর্ধনের জন্য। সেই লেজারটা একটা স্পেসিফিক টাইপ লেজার, আমাদের ডায়োড লেজার। এটা আমরা পায়ুপথের যে বিভিন্ন রোগ আছে, পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা, পাইলোনেডাল সাইনাস, সবগুলোতে কিন্তু আমি এখন লেজার দিয়ে করছি, কাটাছিড়া ব্যথাবিহীন। এই লেজারটা হচ্ছে একটা রে, মানে একটা রশ্মি। এই রশ্মিটা, রেটা যখন আমরা এই পাইলসের মধ্যে দিই, তখন এখানে যে রক্তনালীগুলো আছে এগুলো আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায়। তো এই শ্রিঙ্ক করার হিসাবটা একটা খুব ক্যালকুলেটেড ওয়েতে পাইলসের যে বিভিন্ন জায়গায় যে ব্লাড ভেসেলগুলো আছে, ব্লাড ভেসেলের বেজে অথবা অ্যাপেক্সে বা যে কমপ্লেক্স যে নেটওয়ার্কটা আছে সেখানে বিভিন্ন জায়গায় মেজার্ড ওয়েতে দিতে হয়। দিলে এটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে যাবে। এটা যদি প্রপারলি দেওয়া না হয় তাহলে কিন্তু এটা সফল হবে না, অথবা যদি অতিরিক্ত পড়ে তাহলে সিভিয়ার ব্লিডিং হবে। এই জন্য আসলে এটা খুব বেশি প্রচলিত না। কিন্তু আমি আমার সেন্টারে আমার এই পর্যন্ত প্রায় 10,000 অপারেশন আমি বিভিন্ন রকমের, অর্থাৎ পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা এই লেজারের মাধ্যমে করেছি। এবং এখন আমি কোনো অপারেশন পাইলসের একমাত্র যেগুলো কমপ্লিকেশন, যেমন ধরেন গ্যাংগ্রিনাস অথবা নেক্রোস্ট পাইলস, যেগুলো হেমোরেডেক্টমি ছাড়া আর কোনো উপায় নেই, ওগুলো ছাড়া আর সব ধরনের পাইলস আমি এই লেজারের মাধ্যমে করি। এটা ফার্স্ট ডিগ্রি বলেন, সেকেন্ড ডিগ্রি বলেন, থার্ড ডিগ্রি বলেন, ফোর্থ ডিগ্রি বলেন, এই লেজারের মাধ্যমে। এর সাথে যদি অন্য অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকে, যেমন অ্যানাল ফিশার থাকে, অথবা অ্যানাল স্টেনোসিস থাকে, বা অ্যানাল ন্যারোইং থাকে, অথবা যদি ফিস্টুলা থাকে, এই সবগুলো কিন্তু আমি এক সেটিংয়ে এই লেজারের মাধ্যমে করি। এই যেটা আর কোনো পদ্ধতিতে করা কোনোভাবেই সম্ভব না। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে কোনো সেলাই নেয়, কাটা নেয়, কোনো মেশিন নেয়। যেমন লঙ্গতে একটা মেশিন দিয়ে সেটা করতে হয়। লঙ্গতে থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রিতে করা সম্ভব না, সেখানে কেটে করতে হবে। এখানে থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি সব ধরনের ইয়েতে আমি লেজার দিয়ে করছি। এবং আমার সাকসেস রেট হচ্ছে মানে 100% আর কি। 100% বলাটা ঠিক না, আপনি বলেন যে 99.99% আমার সাকসেস রেট। অর্থাৎ এই যে 10,000 অপারেশনের প্রায় অলমোস্ট আমাকে সেকেন্ড টাইম করতে হয়নি বা অন্য কোনো প্রক্রিয়াতে যেতে হয়নি। এটা হচ্ছে এটার সবচেয়ে বড় ইয়ে। দ্বিতীয়টা হচ্ছে যে রুগী পরের দিন বাসায় চলে যান, এখানে কোনো গরম পানিতে বসা বা ড্রেসিং কোনো কিছুই লাগে না। রুগী যদি আসে, আত্মীয় স্বজনকে যদি না বলেন যে তার অপারেশন হয়েছে, এর অন্যরা কিন্তু বুঝতে পারবে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনি জানেন যে পাইলসের অপারেশন হলে এখানে ব্যথা, বেদনা, রক্ত যাওয়া, মতো একটি কাটা ছেঁড়ার কারণে একটা কষ্ট থেকে যায়। এবং লঙ্গর ক্ষেত্রে যে প্রবলেম হয়, লঙ্গ আমরা অনেক দিন করেছি, লঙ্গতে অনেকগুলো কমপ্লিকেশন হয়। একটা তো বললাম যে কিছু কিছু ক্ষেত্রে করা যায় না। দ্বিতীয়টি আরেকটি খুব কমন একটি প্রবলেম হয়, এটা হচ্ছে অ্যানাস্টোমোটিক স্টেনোসিস। অর্থাৎ যেই জায়গায় লঙ্গটা করা হলো, এটা অনেক ক্ষেত্রে আস্তে পরবর্তীকালে 1 মাস পর গিয়ে ন্যারো হয়ে যায়। তখন রুগীর কিন্তু টয়লেট করতে সমস্যা হয়ে যায়। এটা একটা বড় সমস্যা। তো যে পিন থাকে, পিনগুলো অনেক সময় পেইনফুল পিন হয়, তো সেগুলো এক সমস্যা। অনেক সময় এখান থেকে ব্লিডিং হয়, অনেক সময় রিকারেন্স রেট ইজ হাইয়েস্ট ইন অ্যামং অল দ্য প্রসিডিওর্স লঙ্গর ক্ষেত্রে। এই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু লঙ্গ মোটেই জনপ্রিয় না। কারণ আপনি করলেন, কারণ লঙ্গ করে না, জানেন যে এটা পাইলসটাকে কাটে না, পাইলসের বেসটাকে কাটা হয়। যখন বেসটা কাটা হয় তখন অনেক সময় রুগীর যদি এই অভ্যাস থাকে যে সে স্ট্রেইন করে টয়লেট করার সময়, সেটা কিন্তু রিকার করবেই। সো দিস আর দ্য প্রবলেম ইন কেস অফ লঙ্গ। তো লেজারের ক্ষেত্রে এগুলো কিছুই নেই। আপনি যেহেতু এটা সরাসরি পাইলসটার উপরে ট্রিটমেন্টটা করছেন, শতভাগ পাইলসটা ভালো হয়ে যাবে এবং এখানে কোনো রেমনেন্ট থেকে যাওয়ার বা কোনো কিছু হওয়ার বা পরবর্তীকালে অন্য কোনো কমপ্লিকেশন হওয়ার এগুলো কোনো কিছুই নেই। সো দিস ইজ দ্য মোস্ট নোভেল ট্রিটমেন্ট ফর হেমোরয়েড এবং এটার রেজাল্টও আমার কাছে সবচেয়ে ভালো। সুতরাং এর চেয়ে ভালো জিনিস রুগীদের জন্য আর হতে পারে না এবং সম্পূর্ণ ব্যথামুক্ত। এর ফলে যেটা হচ্ছে যে রুগীরা যেই ভয়টা পায়, আপনি যেটা বললেন যে ডাক্তারের কাছে যায় না, এই ভয়ে যে ব্যথা কেটে দিবে, রক্ত যাবে, ব্যথা করবে, এই জিনিসগুলো কিন্তু এখানে একেবারেই নেই। একদমই স্যার। আমরা তো জানি প্রত্যেকটা অপারেশনের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যেমন আমরা এতদিন লঙ্গতে অভ্যস্ত ছিলাম, লঙ্গরও কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছিল। যেমন যেহেতু কেটে করতে হচ্ছে, কিছু না কিছু জায়গায় এনাল ট্যাগটুকু অন্তত কেটে ফেলতে হচ্ছে, সেই জায়গা থেকে দেখা যায় ইনফেকশন হচ্ছে বা দীর্ঘদিন প্রায় 1 মাসের মতো ঘা শুকাতে সময় লাগছে। কিন্তু এই যে লেজারের মাধ্যমে করছি, আমরা তো জানি লেজার একটা রে বা রশ্মি,
এই জায়গা থেকে কিন্তু অনেকের ভয় কাজ করে যে আমি একটা লেজার আমার একটা গোপন অঙ্গে বা এত গুরুত্বপূর্ণ একটি অর্গানে আমি সেখানে অপারেশন করব, আপনি বিষয়টিকে কিভাবে বলতে চান, ব্যাখ্যা করতে চান? মানে এটা কোনো জটিলতা আছে কিনা, এটার প্রথম জটিলতা, হ্যাঁ জটিলতা মুক্ত কোনো কিছুই নেই। প্রথম জটিলতা হচ্ছে এটাতে ব্লিডিং হতে পারে যদি এক্সেসিভ লেজার দেওয়া হয়। আর লেজার অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রায় সব কোলোরেক্টাল সার্জনে লেজারের ট্রেনিং আছে, কিন্তু কেউ করেন না, অলমোস্ট খুব কম ডাক্তারই লেজার হেমোরয়েড করেন। কারণ হচ্ছে এটাতে খুব মেজার্ড ওয়েতে লেজারটা দিতে হয়, নাহলে কিন্তু সাকসেস হয় না। আপনি ধরেন প্রতিটা ব্লাড ভেসেল আপনাকে লেজারের মাধ্যমে অ্যাবলেট করতে হবে। যদি এটা কোনো একটা ভেসেল থেকে যায় কিন্তু এটা সাকসেস হবে না। তো সুতরাং ফেলিওর হতে পারে যদি প্রপারলি দেওয়া না হয়। এবং এক্ষেত্রে দক্ষ একজন বিশেষজ্ঞ চিকিৎসক, এক্স্যাক্টলি, যে কোনো জেনারেল সার্জন হতে পারে বা যে কোনো কোলোরেক্টাল সার্জন হতে পারে, কিন্তু তাকে অবশ্যই ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং দক্ষ হতে হবে। এবং এটার লার্নিং কার্ভটা অনেক জটিল আর কি। হ্যাঁ, মানে এটা চাইলে যেটা শিখতে পারবে সেটা না, কারণ যেহেতু এটা লঙ্গর ক্ষেত্রে ধরেন একটা প্রসিডিওর, এটা আপনি দেখলেন যে এভাবে ধরলেন, এভাবে কাটলেন, ফায়ার করলেন, হয়ে গেল। কিন্তু এখানে জিনিসটা সেটা না, এটা মেজারমেন্টটা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ বড় সাইজের হেমোরয়েডে এক ধরনের লেজার দিতে হবে, ছোটোটাতে এক ধরনের লেজার দিতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু আমার এখানে যেটা হচ্ছে যে আমার এখানে আপনি বলতে পারেন ডেফিনেটলি আমি যখন শুরু করি তখন অনেক কমপ্লিকেশন হয়েছে। কমপ্লিকেশন বলতে বেসিক্যালি ব্লিডিংটা হয়ে অনেক রোগীর ব্লিডিং হয়েছে। এখন সেটা অলমোস্ট জিরোতে চলে আসছে। আমি মনে করি যে এখন আমি যেটা করি সেটা আমার সেন্টারে আমি যত রকমের স্টাডি সারা পৃথিবীতে যতগুলো এই ব্যাপারে আপনি জানেন যে খুব কমই আছে যে আপনি কম করে, সারা পৃথিবীতেও এটা খুব কম হয়। যতগুলো স্টাডি আছে আমার এখানে রেজাল্টটা আমি দেখছি সবচেয়ে বেশি, খুব সবচেয়ে ভালো। এই জন্যই আমি সবগুলা প্রতিদিন আমি 10-12টা করে অপারেশন করছি, সবগুলা কিন্তু আমি লেজার দিয়ে করছি। এই পর্যন্ত গত 2-3 বছরে আমি কোনো পেশেন্টের লঙ্গ বা অন্য কিছু করেছি আমার মনে পড়ে না। তো সুতরাং এই এতগুলো পেশেন্টের লেজার দিয়ে করার অর্থ হচ্ছে যে ডেফিনেটলি দেয়ার ইজ সাকসেস রেট ইজ ভেরি গুড। একদমই তাই। এবং স্যার আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আপনি বাংলাদেশের একজন পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন এবং এক্ষেত্রে সফলতার অবদান রাখছেন আমাদের দেশের প্রেক্ষাপটে। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের এই আলোচনার মাধ্যমে জনগণ যদি এই পাইলস চিকিৎসা বিষয়ক ভীতি কাটিয়ে উঠতে পারে সেটাই আমাদের সার্থকতা। প্রিয় দর্শক, এই আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝলাম যে মলদ্বারের পাইলস রোগটি সম্পর্কে অবহেলা নয় এবং সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি এখন আমাদের দেশেই সম্ভব। তাই মলদ্বারের যে কোনো রোগের সর্বাধুনিক চিকিৎসার জন্য ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টারে যোগাযোগ করতে হলে স্ক্রলে দেখানো নাম্বারে যোগাযোগ কিংবা অ্যাড্রেস লোকেট করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং এই আয়োজনটি একই সাথে পুনঃপ্রচার করা হবে আজ রাত ঠিক 2টায় এসএটিভিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।